বিসমিল্লাহির রহমানির রহিম। কি খবর, কেমন আছো? দেখো, পরিসংখ্যানের এটা হতে যাচ্ছে আমাদের শেষ ক্লাস, কারণ এই ক্লাসটাতে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখবো। আমি লাস্টের ক্লাসে তোমাদের একটু বলছিলাম, দেখো উপরে হেডিং দিছে হচ্ছে ফু দিয়ে গড় নির্ণয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিয়ে এতটাই সহজ, মনে হবে যে ফু দিয়ে গড় নির্ণয় করে ফেলছি। তো ফু দিয়ে গড় নির্ণয় কেন বলছি, এটা ডিটেলস ব্যাখ্যাটা এই বক্স গুলা কমপ্লিট করতে করতে দিব। বক্সটা কিভাবে তুলছে দেখতেই পারতেছে। ফার্স্টে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা আমি তুলে রাখছি, বাকিগুলা আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো, এইদিকে উল্লম্ব বরাবর আমি ঘর করছি কয়টা, দেখো তো, কলাম করছি 5টা, তাই না? কলাম কয়টা করছি? 5টা করছি। তাহলে প্রথম ঘরটাতে আমার কি দেওয়া আছে? শ্রেণী ব্যাপ্তি। পরে একটা ঘর বাকি রেখে আমাকে কি দেওয়া আছে? গণসংখ্যা। এবং গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয়। গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ আই দ্বারা। এই পর্যন্ত তো কনফিউশন নাই, তাই না? এটা তো প্রশ্নতেই ছিল, এই পর্যন্ত তো কিছু করি নাই। এখন দেখো, একটা একটা করে দেখায় যে কিভাবে অ্যাকচুয়ালি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করি, আর পূর্বে কিভাবে করতাম আমরা, সেটাকে কেন সংক্ষিপ্ত বলা হচ্ছে না সেটাও ব্যাখ্যা দিব। দেখো, শ্রেণী ব্যাপ্তির পরের ঘরটা বানাতে হবে শ্রেণী মধ্যমান। তাহলে পরের ঘরটা কি হবে? শ্রেণী মধ্যমান। তাহলে এই যে সুন্দর করে লেখো, শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান কিভাবে বানায়? শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করে? একটা শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা দুইটার গড়। তার মানে এখানে সর্বনিম্ন সংখ্যা কত আছে? 31। সর্বোচ্চ সংখ্যা কত আছে? 40। এই দুইটার গড় নির্ণয় করতে হলে যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। 31 আর 40 কে যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি পাবো? শ্রেণীটার মধ্যমান। এবং এটা পাবো কত? 35.5। 35.5। আমি যদি 30 থেকে 40 যোগ করতাম তাহলে পাইতাম 35, কিন্তু আমি 31 থেকে 40 যোগ করছি, দেখো যোগ করে দেখো 35.5। তাহলে এই যে এই শ্রেণীর মধ্যমান কত পাবো? 35.5। আচ্ছা, এটা যদি 35.5 পাই, তাহলে পরের গুলা কত করে পাবো বলো তো? 10 বেশি হবে। 10 বেশি হবে, এটা মনে রাখতে পারো। অথবা দেখো তো, এখানে শ্রেণী নিম্ন সীমা থেকে কত বাড়ছে? 31 ছিল, 32, 33, 34, 35.5, 4.5 বৃদ্ধি পাইছে। এগুলাতেও তাই বৃদ্ধি পাবে, 4.5 করে বৃদ্ধি পাবে। তুমি দুই ভাবে মনে রাখতে পারো। সব থেকে ইম্পর্টেন্ট, দেখা মাত্রই বুঝবা যে এখানে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। তো এটা যদি 35.5 হয়, তাহলে পরেরটা কত হবে? 45.5। এর পরেরটা কত হবে? 55.5। এর পরেরটা কত হবে? 65.5। এর পরেরটা কত হবে? 75.5। এর পরেরটা হবে 85.5। এর পরেরটা হবে 95.5। কলম দিয়ে লিখবা, এটা লিখতে তো সময় লাগার কথা না, ঠাস ঠাস করে লিখে ফেলবা। 75.7 লিখছি। আচ্ছা, তাহলে 75.5। 75.5। তাহলে দেখো, এই কাজটাও করতে কিন্তু সময় লাগবে না, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সহজ, সময় কম লাগে। তাহলে আমাকে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা, এটা তো আমি প্রশ্ন দেখে দেখে লিখে ফেলবো। তোমরা বক্স বানাইতে কিন্তু বেশি সময় দিবে না, বক্স যত দ্রুত বানানো যায়। এরপরে শ্রেণী মধ্যমান লিখে ফেললা, গণসংখ্যা লিখে ফেললা। এখন শ্রেণী মধ্যমানকে ইংরেজি একটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এই সংখ্যাটার নাম হচ্ছে xi। এই সংখ্যাটার নাম কি? xi দ্বারা প্রকাশ করা হয়, xi। এখন পূর্বের শ্রেণীতে যখন তোমরা গড় নির্ণয় করছো, দেখো তো, আমি একটু রিভিশন দেওয়া, তোমাদের মনে আছে কিনা। এই ঘরটাতে আমরা লিখতাম xi ইন্টু fi, অথবা আমি সংক্ষেপে মনে রাখতাম ফিক্সি। কি দ্বারা মনে রাখতাম? ফিক্সি। তখন কি শ্রেণী মধ্যমানের সাথে গণসংখ্যা গুণ করে এখানে লিখতাম। এই যে এখানে 35.5 গুণন 4, এইভাবে লিখতাম। এখন লিখবো না আমরা, এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। তো তাহলে দেখো, এই সংখ্যাগুলো গুণ করলে গুণফলগুলো বড় বড় হয়ে যেত।
এখানে 45.5 এর সাথে গুণ হইতো 65.5, প্রত্যেকটা গুণ করে লিখতাম। তাহলে এই ঘরটা কি হইতো লিখো না, এই ঘরটা কি হইতো xi fi, সবগুলা লেখার পরে xi fi কে যোগ করতাম, পরে কি করতাম সামেশন অফ xi fi এটাকে ভাগ করতাম কত দ্বারা, উপাত্ত সংখ্যা n দ্বারা, তাইলে আমি হচ্ছে কি পেয়ে যেতাম, গড় পাইতাম। কিন্তু প্রবলেম হচ্ছে এইখানে xi fi গুণ করতেও সময় লাগতো, আবার সবগুলাকে ক্যালকুলেটরে তুলে যোগ করতেও সময় লাগতো। এই জন্যই কিন্তু আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যাচ্ছি। তাইলে বড় পদ্ধতিতে গড় হইতো মাত্র 4টা, কিন্তু ক্যালকুলেশন বড় হইতো। সংক্ষিপ্ত পদ্ধতিতে কিন্তু গ্রুপ হইছে 5টা, কিন্তু ক্যালকুলেশন ছোট লাগবে। তাইলে এখন আমি কি লিখবো বলো, এখন নতুন একটা টার্ম তোমাকে শিখতে হবে যেটাকে বলা হয় ধাপ বিচ্যুতি। কি বলা হয়, ধাপ বিচ্যুতি। এটাকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা। এটা সূত্রটা দিচ্ছি, ধাপ বিচ্যুতি জিনিসটাকে দেখাচ্ছি। তাহলে এইখানে লিখবোটা কি, ধাপ বিচ্যুতি। কি লিখতেছি, ধাপ বিচ্যুতি। এটাকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা, ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হচ্ছে ইউআই দ্বারা। ওই দেখো আমি যে ফু দিয়ে করাবো বলছি, ফু পাইতেছো, ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা। এই ধাপ বিচ্যুতি সুন্দর একটা সূত্র আছে, সূত্রটা তুমি চাইলে এখানে লিখে দিতে পারো। সেটা হচ্ছে এই যে যে শ্রেণী মধ্যমান xi, এই xi থেকে বিয়োগ করব হচ্ছে a ডিভাইডেড বাই হচ্ছে h, এটাই হচ্ছে ধাপ বিচ্যুতি। এটা মনে না থাকলেও সমস্যা নাই, শুধু ইউআই লিখে দিলেই হবে। এই সংজ্ঞা, এই সূত্র দিতে হবে না যে xi মাইনাস a ডিভাইডেড বাই h। এইখানে h এর ব্যাখ্যা তুমি জানো, h মানে শ্রেণী ব্যাপ্তি, কিন্তু a, এই a এর ব্যাখ্যা তুমি জানো না, এর ব্যাখ্যা দিব, এর ব্যাখ্যাটা এখন দিতে হবে তাহলে, তাই না? আচ্ছা, পরের ঘরটাতে কি হবে সেটা আগে লেখা ফেলি। পরের ঘরটাতে হবে ফু, অ্যাকচুয়ালি ফু না, এফ আই ইউআই, এইটাকে আমি বলতেছি ফু, মনে রাখার সুবিধার জন্য এফ আই ইউআই। তার মানে কি, এফ আই দ্বারা কি বোঝাচ্ছি, গণসংখ্যা। এফ আই দ্বারা কি বোঝাচ্ছি, গণসংখ্যা। ইউআই দ্বারা কি বোঝাচ্ছি, ধাপ বিচ্যুতি। এই দুইটার গুণফলকে বলা হবে ফু, এই দুইটার গুণফলকে কি বলা হবে, ফু। এফ আই ইউআই, এফ আই ইউআই। ওকে, এখন আসো এখানে এ এর ব্যাখ্যাটা জানিয়ে নিতে হবে। যেহেতু এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এই উপাত্ত থেকে তোমাকে আগে অ্যাজাম্পশন করতে হবে, অনুমান করতে হবে যে কোনটা গড় হইতে পারে। তোমাকে অনুমান করে নিতে হবে, সেই অনুমানকৃত গড়টাকেই বলা হচ্ছে এ। এখন তোমার সেন্স যত ভালো হবে, তোমার অনুমান তত ভালো হবে। দেখো কয়েকটা পদ্ধতি অবলম্বন করা যায় অনুমান করার ক্ষেত্রে, খেয়াল করো। প্রথমত 1 2 3 4 5 6 7টা ঘর আছে, 7টা ঘর যদি থাকে তাহলে মিডল ঘরটাকে ধরা যায় না, এটা মধ্যম ঘর। ওকে, একটা প্রসেস গেল, একটা প্রসেস, এটা একটা প্রসেস বললাম জাস্ট। এখন উপরে উপাত্ত সংখ্যা, নিচে উপাত্ত সংখ্যা তো কম বেশিও থাকতে পারে, পারে না? উপরে দেখা গেছে 4 6, নিচে এখানে 20 থাকলো 25 থাকলো, থাকতে পারে না? তখন কিন্তু এরকম ঘর করলে অনুমিত গড় এটা সঠিক হবে না। অনুমান করা বুঝো তো, তোমার কমন সেন্স যত ভালো হবে অনুমান তত ভালো হবে। যেমন মনে করো অনেকেই চিন্তা করে যে এখন কয়টা বাজে, সাপোজ এখন বাজে 10:30, অনেকেরই অনুমান হবে বাজে স্যার 8টার মতো বাজে। তার মানে কি, ও জানেই না ও কয়টার সময় ঘুমের থেকে উঠছে। তার মানে অনুমানটা ভালো হবে কার, যার কমন সেন্স ভালো। ওকে, একটা গেল ঘর গুণা। দ্বিতীয় কন্ডিশনে আসো। তুমি কি জানো না মধ্যক এবং প্রচুরক হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বা গড়? মধ্যক এবং প্রচুরক হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বা গড়ের কাছাকাছি মান, তাই না? তাইলে এইখানে এইখানে যেটা প্রচুরক, মধ্যক বের করতে তো ক্যালকুলেশন করতে হবে, মধ্যক বের করলে বেশি অ্যাকুরেট হয়। যেটা প্রচুরক, যেটা প্রচুরক যদি হয় তাহলে কি তুমি বুঝবা না যে এটা গড় হতে পারে এই ঘরটা? কারণ প্রচুরক কত, কেন্দ্রীয় প্রবণতা। তাহলে দেখো তো এখানে প্রচুরক কত, 12। তাহলে এই দিক দিয়েও এটাকে কি বলা যাচ্ছে যে এই ঘরে গড়টা থাকতে পারে, এই ঘরে গড় থাকতে পারে। কয়টা কনসেপ্ট বললাম, একটা ঘর গুনছি, আর একটা কি বের করছি, মধ্যক অথবা প্রচুরক। তুমি যদি মধ্যক বের করো, এই ছকটা নিয়ে আমরা একাধিকবার কাজ করছি, এখানে 10 50টা গণসংখ্যা আছে,
50টা গণসংখ্যার মধ্যক কিন্তু এই ঘরেই থাকে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমি ফার্স্টে ঘর গুনলাম, এরপরে মধ্যক এবং প্রচুরকের সাহায্যে গেস করলাম, এরপরে আরেকটা গেস আছে। দেখো তো 31 থেকে শুরু হয়েছে একদম 100 পর্যন্ত। 31 থেকে 100 এর মাঝামাঝি ঘর কোনটা? এইটাই না? 61 থেকে 70। 61 থেকে 70 তুমি 31 আর 100 কে যোগ করে 2 দ্বারা ভাগ করো, 31 আর 100 এর গড় বের করো। 31 যোগ 100 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আসে? 65.5। আচ্ছা, এই 65.5 কি এই ঘরটার মধ্যে আছে না? তাহলে সব দিক থেকে চিন্তা করলে দেখা যাচ্ছে এই যে ঘরটা, এই ঘরটাকে আমি আনুমানিক ভাবে গড় ধরে নিতে পারি। তাইলে এই যে এইখানে একটু অ্যারো চিহ্ন দিয়ে এইভাবে একটু লেখা দিবা যে এ, এটা অ্যারো চিহ্ন দিয়ে লিখলেও হবে, আবার এ লিখে এই যে এরকম ব্র্যাকেট দিলেও হবে। কথা কি বোঝানো গেল? তাহলে আনুমানিক গড় বা অনুমান করে গড়, এইটার কনসেপ্ট কি আমি বুঝাইতে পারছি যে বিষয়টা অ্যাকচুয়ালি কি? এটাকে আমি ধরে নিব যে কোন ঘরটাতে আমার গড়ের মান থাকতে পারে। তো আমি ধরে নিলাম যে আমার অনুমিত গড় 65.5 হতে পারে। এখন আমি ক্যালকুলেশন করে দেখবো 65.5 এর আশেপাশে আসে কিনা, তাইলে আমার অনুমানটা সঠিক হয়েছে কি? আচ্ছা, তাইলে দেখো শ্রেণী ব্যাপ্তি দেয়া ছিল xi, শ্রেণী মধ্যমান বের করলাম, গণসংখ্যা fi বের করলাম, ধাপ বিচ্যুতি ui বের করব। ui বের করার সময় আমি সূত্র হিসেবে কি পাইছি? a পাইছি। এরপরে আমি এর ব্যাখ্যা দেখলাম, অনুমিত গড় অনুমান করে ধরে নিব। সাধারণত মধ্যক এবং প্রচুরকের ঘরটাকে কি করব? ধরে নিব। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো এই যে ইউআই বের করার জন্য এই সূত্রের মধ্যে বসিয়ে ক্যালকুলেশন করার কোনো দরকার নাই। আমি বলি কি করবা, যেই ঘরটাকে অনুমান করে ধরে নিছ, এই ঘরটাকে অনুমান করে ধরছি কিনা? 12 নম্বর ঘরটাকে অনুমান করে ধরছি। এই যে এইখানে এসে কি দিবা? জিরো। আর কোনো কথা আছে? এইখানে এসে কি দিবা? জিরো। কেন জিরো হবে দেখো তো, xi মানে কি? এই ঘরের শ্রেণী মধ্যমান 65.5 বিয়োগ এ মানে কি? এ মানেও তো এই ঘরটাকেই আমি অনুমান করে ধরে নিছি। তাহলে 65.5 থেকে 65.5 যদি বাদ যায়, দেখো 65.5 মাইনাস এর মান কত ধরছি? 65.5। এইটাকে যদি শ্রেণী ব্যাপ্তি h মানে 10 দ্বারা ভাগ করি, উপরে যদি জিরো হয়, তুমি যত দ্বারাই ভাগ করো সেই মানটা কত হবে? জিরো হবে। তাহলে যে ঘরটাকে অনুমিত ধরে নিব সেই ঘরটাকে কত বলবো? জিরো। এরপরে আর মাথায় কিচ্ছু আনবো না, উপরের দিকে উঠবো, -1 -2 -3, -1 -2 -3। এবার নিচের দিকে +1 +2 +3। কাজ শেষ। এর থেকে আর সহজ হতে পারে? তুমি হিসাব করে দেখো, এটাই আসবে। উপরের দিকে কেন মাইনাস আসতেছে? কারণ দেখো উপরের দিকে তুমি বিয়োগ করবা কোথা থেকে? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে xi থেকে বাদ দিবা a কে, ডিভাইডেড বাই h দ্বারা ভাগ করবা। a তো 65.5, তাই না? এবার 65.5 থেকে 55.5 কে যদি তুমি বাদ দাও, তাহলে কি 55.5 ছোটটা থেকে বড়টাকে বাদ দিলে ডিভাইডেড বাই 10, উপরে কত আসে? -10 আসে না? -10 কে 10 দ্বারা ভাগ করলে -1 আসে? আসছে। আমি বুঝতে পারছি। এবার দেখো এইখানে 45.5 থেকে যদি তুমি 65 বাদ দাও, তাহলে বড়টা বাদ দিব, 65 বাদ দিব। কত থেকে? এই যে 55 জায়গায় কত হবে? 45.5। কত হবে? 45.5। তাহলে এইখানে কত হবে? 20। 20 কে 10 দ্বারা ভাগ করলে কত হয়? -2। সো এত কাহিনী আমি করব না, এত কিছু বোঝার টাইম নেই। আমি এখন বুঝতেছি, ঠিক আছে, পরীক্ষার হলে এত কিছু করার টাইম নেই। অনুমান করে গড় ধরে নিব। কি করব? অনুমান করে গড় ধরে নিব। ওই ঘর বরাবর ধাপ বিচ্যুতি কত দিব? জিরো। এরপর উপরের দিকে যত ঘর আছে -1 -2 -3 -4 যত ঘর আছে উঠবো, এবং নিচের দিকে যত ঘর আছে 1 2 3 দিব। ক্লিয়ার? এটা কেন 3 হবে? দেখো এখন তুমি 95.5 থেকে a কে বাদ দিচ্ছ, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে এখানে বিয়োগফল পজিটিভ আসবে। ওইটাকে 10 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে? ধনাত্মক সংখ্যা হয়ে যাবে। তাহলে ধাপ বিচ্যুতি বের করা কি আমি বুঝাইতে পারছি? এটা তুমি সূত্র দিয়ে বের করলেও হবে, আর যদি তুমি সরাসরি ট্রিক্সটা মনে রাখো যে যেই ঘরকে এ ধরবো ওই ঘরটা জিরো, উপরের দিকে -1 -2 -3, নিচের দিকে 1 2 3 4 যত ঘর আছে। ক্লিয়ার?
শেষ। এই মনে করো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় শেষ। এখন আসো, এখন তুমি ফিল করতে পারবে এটাকে সংক্ষিপ্ত কেন বলা হচ্ছে। এই কারণে বলা হচ্ছে এফ আই ইউআই গুণ করবা না। দেখো এফ আই এর মান কত 4, ইউআই কত -3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, 6 দুগুণে 12, কিন্তু সামনে চিহ্ন কি হবে মাইনাস। 8 এবং -1 গুণ করলে -8, 12 এবং 0 গুণ করলে 0। দেখছো ক্যালকুলেটর লাগতেছে, লাগতেছে ক্যালকুলেটর, এই জন্য এটা সংক্ষিপ্ত পদ্ধতি। বুঝাইতে পারছি? ক্যালকুলেটর লাগে না, এই জন্য এটা সংক্ষিপ্ত পদ্ধতি। 9 আর 1 গুণ করলে কত হয় 9, 7 আর 2 গুণ করলে 14, 4 আর 3 গুণ করলে 12। এখন তোমার একটু কাজ করতে হবে, এখন একটু কাজ করতে হবে। এই যে এখানে উপাত্ত সংখ্যা, এখানে উপাত্ত সংখ্যাটা বের করতে হবে। তাহলে এই যে এখানে আমি একটা দাগ দিয়ে দেই, হ্যাঁ, এইখানে n ইকুয়াল টু কত বলো তো, n ইকুয়াল টু 50, আর এখানে সামেশন অফ 2 এফ আই ইউআই অ্যাকচুয়ালি হয়, এটার উচ্চারণ কি হয় ফিউই, কি জানি ইংরেজি উচ্চারণ যে কি হয়, কিন্তু আমার কাছে ফুডাই ভালো লাগে, সামেশন অফ 2। তাহলে এটার যোগফল বের করো তো, সামেশন অফ 2 কত হয়। তুমি তো ক্যালকুলেটরে করবা, এমনিও করা যায়, এই যে 12 12 কাটবা, এখানে তো কাইটা দেখানো যাবে না। বলো তো কত হয়, -12 হচ্ছে -24, আর -8 হচ্ছে -32, -32। এইখানে 14 আর 12 তে কত হয় 24 25 26, 26 আর 9 27 28 29 30 31 32 33 34 35 হয়, প্লাসের 35 হয়। তাহলে কত হয় দেখো তো, 3 হয় কিনা, 3 হয়, তাই না? তাহলে এই যে সামেশন অফ ফু হচ্ছে 3, ফু এর যোগফল কত, সামেশন অফ ফু হচ্ছে 3। বুঝাইতে পারলাম? এইবার আসো, এইবার তোমার গড় নির্ণয়ের সূত্র দিতে হবে, দেখা যাবে নিচে, যাবে। এবার দেখো গড়কে কি দ্বারা প্রকাশ করে বলতো, এক্স বার, তাই না? অতএব গড় এক্স বার সমান সমান এ প্লাস, ওই যে এ কে অনুমিত গড়, এ প্লাস সামেশন অফ ফু, সামেশন অফ ফু ডিভাইডেড বাই এন ইনটু এইচ। এই হচ্ছে সূত্র, এ প্লাস সামেশন অফ ফু। তাহলে এর মান কত ধরছিলাম 65.5 প্লাস সামেশন অফ এফ আই ইউ এর মান কত পাইছি 3 ডিভাইডেড বাই উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত 50 ইনটু শ্রেণী ব্যক্তি কত 10। দেখো তো কত আসে, দেখো তো কত আসে। ওরে সেই বৃষ্টি নামতেছে, যাবা কিভাবে স্কুলে? হ্যাঁ হ্যাঁ 66.1, 66.1, এই যে এটাই হচ্ছে আমার অ্যান্সার গড়। এই বুঝাইতে পারলাম? এখন লাস্ট ক্লাসে এই উপাদানটা থেকে আমি মধ্যক এবং প্রচুরক বের করে দেখাইছিলাম না তোমাদের, এই বক্সটা থেকে, কিন্তু এটা একটা সরকারি বক্স, এটা তোমাদের উদাহরণে দেওয়া আছে, যত ক্যালকুলেশন সব এই বক্স দ্বারা করছি আমি। দেখো তো গড় এবং প্রচুরক 66 65 আশেপাশে পাইছিলাম কিনা, পৃষ্ঠাটা উল্টায় দেখো তো। হ্যাঁ মধ্যক 66.83, প্রচুরক 66.7 পাইছিলাম, আর এখন গড় কত পাইলাম 66.1। আচ্ছা আমি অনুমান করে কত ধরে নিছিলাম 65.5, তাহলে আমার অনুমান কি অ্যাকুরেট, তাই না? ভালো অনুমান, ওকে ডান। তাহলে বুঝা ফেলছো? চাইলে আরেকটা করানো যায়, দরকার আছে কি? চল আরেকটা করি। হ্যাঁ ঠিক আছে, দেখো এই যে আরেকটা তথ্য এবং উপাত্ত তুলে ফেলছি। আগেরটাতে তো আমরা বুঝাইছি, কথা বলছি, এই জন্য অনেক সময় লেগে গেছে, তাই না? এখন দেখবা আসলে প্রকৃতপক্ষে গড় নির্ণয় কত কম সময় লাগে। প্রথম কাজ, তোমাকে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, এটা শুধু দেখা দেখা লিখবা। দেখা লিখতে তো ব্রেন লাগে না, লাগে? দেখা দেখা লিখবা। এখন এই ঘরে কি লিখবা, শ্রেণী মধ্যমান। আমাকে বলো তো একটু, শ্রেণী মধ্যমান কত? 45 আর 49 এর যোগফলকে 2 দ্বারা ভাগ করো, 47 আসে, আসে 47। তাইলে যদি 47 হয়, শ্রেণী নিম্ন সীমা থেকে কত বৃদ্ধি পাইছে 45, 46 47 2 বাড়ছে না? তাহলে 50 থেকে 2 বাড়লে কত হয় 52, 55 থেকে 2 বাড়লে কত হয় 56
57, 60 থেকে 2 বাড়লে কত হয় 62, 65 থেকে 2 বাড়লে কত হয় 67, 70 থেকে 2 বাড়লে কত হয় 72। শ্রেণী মধ্যমান লেখা শেষ, ক্লিয়ার। এইবার দেখো গণসংখ্যা তো আগেই লিখে ফেলছি, গণসংখ্যা তো দেওয়া থাকবে। এবার আসো ধাপ বিচ্যুতি, আমি অনুমান করে ধরে নিতে হবে। দেখো তো এখানে প্রচুরকের ঘর কোনটা 20 কিনা, প্রচুরকের ঘর কোনটা 20, তাইলে এইটাকে আমি ধরে নিলাম অনুমোদিত, বা অনুমোদিত না মানে অনুমানকৃত এর মান। তাহলে এই বরাবর ধাপ বিচ্যুতির মান কত বসাবো 0, উপরে উঠবো -1 -2 -3, নিচে আসবে 1 2। এই বুঝাইতে পারছি, -1 -2 -3, 0 1 2 3। এবার গুণ করো, 4 আর 3 গুণ করলে -3 4 এ কত হবে 12, 8 আর 2 গুণ করলে -8 2 গুণে কত হবে 16, 10 আর -1 গুণ করলে কত হবে -10, 20 আর 0 গুণ করলে কত হয় 20, 12 আর 1 গুণ করলে কত হয় 12, 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12। এইবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে ni বের করা। n ইকুয়াল টু কত, এখানে গণসংখ্যা কত একটু যোগ করে বের করে ফেলবো, এরপরে সামেশন অফ ফু বের করব, fi ui বের করব। বলো তো এখানে n কত আছে, এখানে n আছে 60, কত আছে 60। কিভাবে 4 8 10 20 এটি যোগ করলে কত বাবা 60 পাবা। এই দেখো সহজে যোগ করা শিখাই। এখানে 20, এই যে 12 এর সাথে 8 যোগ করলে কত হয় বলো তো, 12 এর সাথে 8 যোগ করলে 20, এই এখানে 60 হয় কেমনে, 12 এর সাথে 8 যোগ করলে কত হয় 20, 20 20 40, 40 আর 10 এ 50, 50 আর 6 এ 56, 56 আর 4 এ 60, ঠিক আছে 60। তাহলে fi ui কত হয় দেখো তো, -12 +12, ওই এই এখানে 20 আর 0 গুণ করলে 0 হয় না, কেন 20 লিখছি আমি বলো নাই কেন 0। দেখো তো কত হয় fi ui -8 হয় না, তাহলে এই যে -8 বসাই দিব। এখন গড়কে কি দ্বারা প্রকাশ করা হয়, x বার ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইনটু h ইকুয়াল টু, এর মান কত ধরছি দেখো 62 প্লাস উপরে কত ধরছি -8 ডিভাইডেড বাই n এর মান 60 ইনটু, এখানে শ্রেণী ব্যাপ্তি কত 45 থেকে 45 46 47 48 49 5, শ্রেণী ব্যাপ্তি কত 5, ইকুয়াল টু বলো তো কত আসে, আমার এই অ্যানসারটা কত আসে বলো তো একটু, কত কত 61.333, 61.333। আমি অনুমিত গড় ধরে নিছিলাম 62 কে। এখন কিন্তু ঘর গুনলে হবে না, দেখো 1 2 3 4 5 6টা ঘর আছে, মাঝখানের ঘর কিন্তু তুমি পাইতা না। এইজন্য আমি কি ধরলাম, যেই জায়গায় ক্রমযোজিত কি প্রচুরক বেশি, গণসংখ্যা বেশি, ওইটাকে ধরে নিছি। আরেকটা অ্যাজাম্পশন আছে, দেখো এটার মধ্যক হচ্ছে 30, 30 কিন্তু এই ঘরেই আছে, মধ্যক এই ঘরেই আছে, এই জন্য আমি এটাকে অনুমোদিত গড় সংখ্যা ধরে নিছি। দেখা যাবে পারফেক্ট। দেখো তো এই ম্যাথটা করতে 4-5 মিনিটের মধ্যে হয়ে গেছে না, হয়েছে তো 4 থেকে 5 মিনিট হাইস্ট লাগতেছে। সো তোমারও এরকমই লাগবে, বেশি লাগবে না। এই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। ক্লিয়ার, বুঝাইতে পারছি? তাহলে ফার্স্টের ক্লাসে আমি সবগুলা লেখ দেখাইছি, পরের ক্লাসটাতে মধ্যক প্রচুরক দেখাইলাম, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখাইলাম। এখন শ্রেণী ব্যাপ্তি ধরে ধরে ট্যালি বের করা, এটা তো ক্লাস 8 থেকেই পারো, এটা তো 9 10 এ দেখানোর কিছু নাই, ঠিক আছে। সো পরিসংখ্যানের বেসিক শেষ। এরপরে তোমরা যারা বোর্ড কোশ্চেন করবা, গাইডটা খুলবা, টেস্ট পেপারটা খুলবা, কোশ্চেন নিবা, কোশ্চেন শুরু করবা, ইনশাআল্লাহ পেরে যাবা। বুঝাইতে পারছি? আর কোনো কোশ্চেন আছে থাকলে জিজ্ঞেস করতে পারো। ধাপ বিচ্যুতির সংজ্ঞা বুঝছি, সূত্র বুঝছি, ওকে ডান, আল্লাহ হাফেজ।